সো আজকে সেই মাচ অ্যাওয়েটেড 2nd অগস্ট সারাদিন ধরে অনেকে অপেক্ষা করে বসেছিল যে সন্ধেবেলায় কি রিপোর্ট বেরিয়ে আসবে। এআইএফএফ এর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি তারা আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে ফাইনালি কি রিপোর্ট নিয়ে আসবে। অবশ্যই ফাইনালি তো কোনো ভার্ডিক্ট এখনো অবধি বেরিয়ে আসেনি, তার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু যা কিছু রিপোর্ট বেরিয়ে আসছে বিভিন্ন মিডিয়ার তরফ থেকে এবং অবশ্যই খোদ একটা পার্টি দিল্লি এফসির ওনার রঞ্জিত বাজাজের তরফ থেকে যা কিছু ব্যাপার সবটাই শেয়ার করার চেষ্টা করব, নিজের ভিউ ওপিনিয়ন পুরোটাই বলার চেষ্টা করব, যেটা অ্যাজ ইউজুয়াল আমি করে থাকি। এবং তার পাশাপাশি শুধু আজকে আনোয়ার আলীর ম্যাটারটা সিরিয়াসনেসের দিক থেকে টপে নেই, তার পাশাপাশি আরও কিন্তু সিরিয়াস ম্যাটার রয়েছে, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। প্রথম যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেক্সট জেন কাপ। আজকেও কিন্তু ইন্ডিয়ান টিমগুলোর জন্য খুব একটা ভালো দিন না, বাট হ্যাঁ কালকের থেকে আজকে একটা ইম্প্রুভমেন্ট হয়েছে যে কালকে 3টে ইন্ডিয়ান টিমই 0 পয়েন্ট পেয়েছিল। আজকে মুথুট এফএ প্রথম কোনো ইন্ডিয়ান টিম হিসেবে কিন্তু এইবারের নেক্সট জেন কাপে প্রথমবার পয়েন্ট পেল। প্রথমবারের মতো এইবারে মুথুট এফএ পয়েন্ট কালেক্ট করতে পারলো, কিন্তু ম্যাচ থেকে না, মুথুট পয়েন্ট কালেক্ট করতে পেরেছে পেনাল্টি শুটআউট থেকে, কিন্তু পাঞ্জাব এফসি বা ইস্টবেঙ্গল সেটাও করতে পারেনি। মুথুট এফএ 3-0 গোলে ম্যাচটা হেরেছিল ক্রিস্টাল প্যালেসের কাছে, কিন্তু যখন পেনাল্টি শুটআউট হয় সেখানে কিন্তু 5-4 ক্রিস্টাল প্যালেসকে মুথুট এফএ হারিয়ে দেয়। বাট পরের যে দুটো সন্ধ্যেবেলার ম্যাচ ছিল সেখানে ইস্টবেঙ্গল যে নর্মাল গেম ছিল সেখানে 6-0 গোলে কিন্তু ম্যাচ হেরেছে এবং পেনাল্টি শুটআউটেও ইস্টবেঙ্গল হেরেছে। আর যদি পাঞ্জাবের কথা বলি তাহলে পাঞ্জাব কিন্তু টটেনহাম হটস্পারের কাছে 3-0 গোলে হেরেছে এবং পেনাল্টি শুটআউটেও হেরেছে। তো বলা চলে যে গতকালের থেকে আজকে পয়েন্টের বিচারে হয়তো ভালো দিন, বাট হ্যাঁ যে মার্জিনগুলো হয়েছে সেই মার্জিন কিন্তু কালকের থেকেও অতীব খারাপ মার্জিন হয়েছে। আবারও বলছি, এই প্লেয়ারদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ এরা এই সিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়েছে। আমাদের র্যাঙ্ক 120+, আর ইংল্যান্ডের র্যাঙ্ক তোমরা জানো যে টপ 10-এর মধ্যে। ইংল্যান্ড কোন ফুটবল নেশন কোথায় দাঁড়িয়ে রয়েছে, তো তাদের একাডেমিও কোন লেভেলে দাঁড়িয়ে রয়েছে। এরা যা কিছু শিখছে, দেখছে, যা কিছু উপলব্ধি করতে পারছে সেটা আমাদের এখানে এসে কাজে লাগাতে পারলেও কিন্তু যথেষ্ট। আর যদি আমাদের 3টে টিমের পয়েন্ট টেবিলের অবস্থা বলি তাহলে কিন্তু সব থেকে লোয়েস্ট অবস্থাতে ইস্টবেঙ্গল রয়েছে, গোল ডিফারেন্সটা ব্যাপক -7। তার ওপরে কিন্তু রয়েছে পাঞ্জাব এফসি 0 পয়েন্ট, কিন্তু গোল ডিফারেন্সটা অনেকটাই কম, সেটা হচ্ছে -4। এবং তার উপরে রয়েছে মুথুট, কারণ তারা পয়েন্ট কালেক্ট করতে পেরেছে, তাদেরও গোল ডিফারেন্স কিন্তু -4। তো কালকের দিনটা ভীষণভাবে ভাইটাল প্রত্যেকটা টিমের জন্য, যে কত পয়েন্ট তারা কালেক্ট করতে পারে। দেখা যাক এই গ্রুপ পর্যায়ের লাস্ট ম্যাচ, তারপর অবশ্যই পজিশন ঠিক করার জন্য ম্যাচ খেলতে হবে। আমার যতটুকু ধারণা হচ্ছে যে 4 তারিখে ইস্টবেঙ্গলের সাথে পাঞ্জাব এফসির ম্যাচ হতে চলেছে, যদি কালকে পাঞ্জাব পয়েন্ট বেশি কালেক্ট করতে না পারে। এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ের ব্যাপার। মোহামেডান স্পোর্টিংয়ের তরফ থেকে আজকে অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে জয়েন্ট ভেঞ্চার সামনে এসে গেল। এতদিন ধরে বাঙ্কার হিল মোহামেডান স্পোর্টিংয়ে ইনভেস্টমেন্ট করেছিল, কো ইনভেস্টর হিসাবে স্রাচি স্পোর্টস তারা কিন্তু অনবোর্ড হয়ে গেল। এবং এখানে স্পেশালি মোহামেডান স্পোর্টিংয়ের যে পোস্ট সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে আলাদা করে ধন্যবাদ জানানো হয়েছে। তার উদ্যোগে, তার স্পেশাল উদ্যোগে কিন্তু আজকে মোহামেডান স্পোর্টিং এই জায়গাতে পৌঁছতে পেরেছে, স্রাচি স্পোর্টস এসেছে বা ইনভেস্টমেন্ট এসেছে। এবং তার পাশাপাশি সৌরভ গাঙ্গুলি তাকেও কিন্তু আলাদা করে ধন্যবাদ জানানো হয়েছে, এবং তিনি পরবর্তী সময়ে একদমই বিনা পারিশ্রমিকে যে মোহামেডান স্পোর্টিংয়ের জন্য ফুটবলে প্রমোট করবেন এটাও ওখানে মেনশন করা হয়েছে। তো সেটাই কালকের রিপোর্ট হয়ে বেরিয়েছিল, আজকে অফিসিয়ালি মোহামেডান স্পোর্টিংয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। তো একটা হ্যাপি ডে মোহামেডান স্পোর্টিংয়ের জন্য। আমি জানি যে এতদিন ধরে ফ্যানরা কিন্তু চাপা উত্তেজনার মধ্যে ছিল যে অ্যাকচুয়ালি হবেটা কি। এখনও অবধি কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আসেনি যে মোহামেডান স্পোর্টিং আইএসএলে পার্টিসিপেট করতে যাচ্ছে। তো সেই ভয় কেটে গেছে, সমস্ত রকম বাধা কেটে গেছে। মোহামেডান স্পোর্টিং পুরো দমে টিম তো কমপ্লিট করে ফেলেছে, এবার প্র্যাকটিস শুরু হয়ে যাবে এবং আইএসএলে নামতে দেখার অপেক্ষা আমরা নিশ্চিতভাবেই করব। আচ্ছা, নেক্সট এমন একটা টিমকে নিয়ে কথা বলবো যে একদিকে আমরা এত টাকার অঙ্ক বললাম, কালকে কথা বলেছি যে মোহামেডান স্পোর্টিং 100 কোটির ইনভেস্টমেন্ট আসছে, কিন্তু উল্টো দিকে এমন একটা টিমকে নিয়ে কথা বলবো যারা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। প্লেয়ারদের ভবিষ্যৎ কী হবে সেটা তো অবশ্যই এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি রয়েছে, তারা ঠিক করে নেবে, কিন্তু এই টিমটা তারা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মুখে। 2টো সিজন আগেও কিন্তু এই টিমটা আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়েছিল।
টিমটা অবশ্যই হায়দ্রাবাদ এফসি। আপাতত তারা জানিয়েছে যে ডুরান্ড কাপ তারা খেলতে পারবে না। একটা লম্বা সময় অবধি তারা অপেক্ষা করেছিল যেভাবেই হোক, যে মিনিমাম প্লেয়ার রেজিস্ট্রেশন যেটা তারা করতে পারবে বলে আশা রাখছিল, সেটা কিন্তু ফাইনালি করতে পারেনি। এবং ডুরান্ডের যেটা লাস্ট ডেট ছিল তার মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেনি, যে মিনিমাম যে স্কোয়াডটা দরকার সেই 18 জন প্লেয়ারও কিন্তু হায়দ্রাবাদ এফসির হাতে নেই। এবং হায়দ্রাবাদ এফসির তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে ডুরান্ড কমিটিকে যে তারা টিম নামাতে পারবে না, এই ক্ষেত্রে যেন তাদেরকে এই ডুরান্ড কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং এখানে ডুরান্ড কমিটি অলরেডি কিন্তু অল্টারনেটিভ টিম হিসাবে ডেম্পো এসির সাথে যোগাযোগ করেছে। ডেম্পোর সাথে আমাদের ইন্ডিয়ান ফুটবলের একটা আলাদা নাড়ির যোগ রয়েছে, আমরা জানি সবাই। তো সেই ডেম্পোকে নিয়ে আসার একটা চেষ্টা করছে ডুরান্ড কমিটি। হায়দ্রাবাদের ব্যাক আউট করা, হায়দ্রাবাদের চলে যাওয়া, এটা কিন্তু একটা বিরাট বড় বাজে ঘটনা। এবং যদি তারা ডুরান্ডে টিম নামাতে না পারে তাহলে আইএসএল বা সুপার কাপে কিন্তু পসিবল না, কারণ সেখানে এএফসি যে সমস্ত গাইডলাইন রয়েছে সেটাকে স্ট্রিক্টলি ফলো করতে হয়। এবং 10টা ট্রান্সফার ব্যান লাগু হওয়ার পর একটা ট্রান্সফার ব্যানও কিন্তু ওরা এখনও অবধি লিফট করতে পারেনি, এবং সেটা করার মতো আর্থিক ক্ষমতাও আপাতত নেই। তো সেখানে আইএসএল বা সুপার কাপেও মানে টিম নামানোটা সম্ভব না হায়দ্রাবাদের পক্ষে। তো বলা চলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসি প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে, যদি এখান থেকে দাঁড়িয়ে কেউ উদ্ধার না করে। কিন্তু এখানে অনেকে বলছে যে কোনো ইনভেস্টমেন্ট আসছে না কেন, আমরা তো দেখছি এত জায়গাতে এত ইনভেস্টমেন্ট আসছে। কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি কিন্তু মাইনাস ব্যালেন্সে ওদের ওপর টাকা ইনভেস্ট করতে চাইছে না। যে কোনো কোম্পানি, যতগুলো নাম উঠে এসেছিল যারা প্রায় সম্ভাব্য জায়গাতে অনবোর্ড হওয়ার জায়গাতে অবধি চলে গেছিলো, তারা কিন্তু সবাই চেয়েছে জিরো ব্যালেন্স থেকে ওরা কাজ স্টার্ট করবে। ওরা কিন্তু কেউ মাইনাসে আসতে রাজি না। এবং সেই ব্যালেন্স কিন্তু আজকে ওদের ওয়েজেস থেকে শুরু করে সমস্ত ধরনের যা কিছু ধার বাকি সবটা কিন্তু প্রায় 100 কোটির কাছাকাছি গিয়ে পৌঁছে গেছে। দ্যাটস হিউজ। এই জায়গাতে দাঁড়িয়ে এটা আশা করাটাও ভুল যে একটা কোম্পানি আসবে, সে আগের এই প্রায় 100 কোটি টাকা ধার বাকি মেটাবে, তারপর আবার সে ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্ট করবে। এতটা প্রফিট ইন্ডিয়ান ফুটবলে থাকে না, এত উদার মানসিকতার লোক ইন্ডিয়ান ফুটবলে কেউ নেই। যদি এখানে কেউ কোনো কাউকে গালাগাল দিতে পারে সেটা তার নিজের পছন্দ, যে দেখো এ আসছে না, সে আসছে না, এই কোনো পলিটিশিয়ান কেউ সাহায্য করছে না, কোনো বড় ফিল্ম স্টার সাহায্য করছে না, সেই গালাগাল দিতে পারে। বাট আমার মনে হয় না যে কারো এতটাও এই মুহূর্তে দাঁড়িয়ে পয়সার খুব বেশি হয়ে গেছে যে সে এতটা লসে রান করা একটা টিমের পেছনের প্রথমে ওই খরচা করবে, তারপর আবার জিরো থেকে ইনভেস্টমেন্ট করবে। বাকিটা অবশ্যই পরবর্তী সময়ে দেখা যাবে যে হায়দ্রাবাদ এফসি কোথায় গিয়ে তাদের তরি যাচ্ছে না একদমই ডুবে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি অবশ্যই কথা বলতে হবে আনোয়ার আলীর ম্যাটারটা নিয়ে, কারণ সন্ধ্যে থেকে সবার একটা অধীর আগ্রহে অপেক্ষা ছিল যে আনোয়ার আলীর ব্যাপারটা হয়তো পুরোপুরিভাবে সামনে চলে আসবে, কিন্তু সেটা আসেনি। মানে একদমই ফাইনাল ভার্ডিক্ট কোনো কিছু এফএফ এর পিএসসি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়নি, সেটা কিছুদিন সময় লাগবে। যেটা আপাতত মনে করা হচ্ছে বিভিন্ন রিপোর্ট মারফত যে 2 থেকে 3 দিন তার একটা সময় কিন্তু লাগবে, তারপরে পিএসসির যে ফাইনাল ভার্ডিক্ট রয়েছে বা যেটা তাদের হিয়ারিং রয়েছে, যাই বলো না কেন, ফাইনাল রেজাল্ট রয়েছে, সেটা তারা পাবলিশ করবে। তো সেইটুকু সময় আমাদেরকে একটু পেশেন্টলি ওয়েট করতে হবে। এতদিন ধরে আমরা অনেক ব্যাপারের জন্যই ওয়েট করে এসেছি, তো সেই ভার্ডিক্টটা শোনার জন্য একটু ওয়েট করতে হবে। কিন্তু এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যে রঞ্জিত বাজাজ তিনি কিন্তু একদম দায়িত্ব সহকারে তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি পুরো বিষয়টা যা আজকে হয়েছে তার একটা জিস্ট সবার সামনে তুলে ধরেছেন। এবং আমরা জানি যে যখন কোনো দায়িত্বশীল ব্যক্তি বা যে কোনো সাধারণ মানুষ যদি হন কেউ, যদি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করেন বা শেয়ার করেন, সেটা অনেকটা বন্দুক থেকে গুলি বেরিয়ে যাওয়ার মতো। বিশেষ করে যারা কোথাও লিগালি দায়িত্বে থাকেন তাদের কাছে তো আরও বেশি ম্যাটার করে, যে একবার সেই গুলি বেরিয়ে গেলে কিন্তু যেমন ফেরত আসে না, তেমন সোশ্যাল মিডিয়ার পোস্ট কিন্তু আর রিভার্ট করা যায় না। এবং এখানে আমরা এটা ধরতে পারি যে তিনি পুরোপুরি তার কাছে যা লিগাল প্রুফস রয়েছে, ডকুমেন্টস রয়েছে, তার বেসিসে তিনি এই কথা বলছেন। তিনি পরিষ্কারভাবে কি জানাচ্ছেন না, মোহনবাগান কনসিডার্ড বিফোর দ্য কমিটি দ্যাট আনোয়ার আলী ইজ ফ্রি টু প্লে ফর এনি ক্লাব দ্যাট হি ওয়ান্টস। অর্থাৎ আনোয়ার আলী যেখানে খেলতে চায় তার নিজের ইচ্ছে মতো সেখানে খেলতে দিতে মোহনবাগান তাকে চাইছে। দ্বিতীয় লাইনে তিনি কি বলছেন না, হিজ রিকোয়েস্ট ফর এনওসি ফর দ্য ট্রান্সফার হ্যাজ বিন গ্র্যান্টেড। তিনি কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করছেন যে মোহনবাগানের তরফ থেকে যে এনওসি তাকে দেওয়া হবে এটা কিন্তু গ্র্যান্ট করে দেওয়া হয়েছে আজকে। এবং এটা নিয়ে অনেক দিন ধরে একটা মোটামুটি তর্ক বহু কিছু চলেছে যে মোহনবাগান তাকে এনওসি দেবে কি দেবে না। কারণ মোহনবাগানে এনওসিটা দেওয়ার ওপরে কিন্তু আনোয়ার আলীর যে পরবর্তী পদক্ষেপ রয়েছে সেটা ডিপেন্ড করছে। তো সেটা আনোয়ার আলীকে নিতে হতো, সেটা এতদিন ধরে পেন্ডিং ছিল। রঞ্জিত বাজাজের কথা মতো সেটা কিন্তু মোহনবাগান দেবে বলে স্থির হয়ে গেছে। এবং তারপরে তিনি জানাচ্ছেন, কমিটি উইল নাও ডিসাইড ওয়েদার অর নট টু হিয়ার
মোহনবাগানস ক্লেম রিগার্ডিং দ্য আনজাস্ট টার্মিনেশন। এখানে একটা বড় বিষয় যে যখন আনোয়ার আলী ইউনিল্যাটারালি পুরো কন্ট্রাক্টটাকে টার্মিনেট করতে চেয়েছিল, তখন থেকে কিন্তু মোহনবাগানের অন্দর থেকে যা কিছু ব্যাপার উঠে এসেছিল যে এটা একটা আনজাস্ট টার্মিনেশন, অর্থাৎ যে ধরনের টার্মিনেশনের ক্লজ রয়েছে যেটা এএফএফ এর বা ফিফার রুলসের মধ্যে রয়েছে তার আওতাতে কিন্তু পড়ে না। অর্থাৎ যে ধরনের টার্মিনেশনের ক্লজ ওখানে মেনশন রয়েছে তার একটাও আনোয়ার আলীর সাথে যায় না, অর্থাৎ এটা একটা আনজাস্ট টার্মিনেশন এবং তার বেসিসে মোহনবাগান ফাইট করতে যাচ্ছে। এটা কিন্তু বহুদিন থেকে আমরা জানি এবং সেই আনজাস্ট টার্মিনেশন যদি কোনো প্লেয়ারের ক্ষেত্রে প্রুভড হয়ে যায় যে হ্যাঁ আনজাস্ট টার্মিনেশন হয়েছে, তাহলে সেই প্লেয়ারের স্যাংশন হতে পারে, তাকে সাসপেন্ড করতে পারে তার ফেডারেশন, তার পরিবর্তে সেই প্লেয়ার ওপরের দিকে যেতে পারে, ফিফাতে যেতে পারে, আরবিট্রেশন কোর্টে যেতে পারে, হোয়াট এভার। কিন্তু একদম প্রাইমারিলি তাকে সাসপেন্ড করে দেওয়া হতে পারে যে আপাতত 6 মাস কি 7 মাস কি 1 বছর তাকে কোনোভাবে ফুটবলের সাথে থাকতে দেওয়া যাবে না। দ্বিতীয় জিনিস কি হতে পারে না, তার যে পরবর্তী মুভ রয়েছে সেই মুভটাকে আটকে দিয়ে সে যে ক্লাবে ছিল, যে ক্লাবের সাথে তার কন্ট্রাক্ট ভ্যালিড ছিল সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হবে যে তুমি এই ক্লাব ছাড়া কোথাও খেলতে যেতে পারবে না, এবং তার সাথে তার যে পেরেন্ট ক্লাব রয়েছে তার উপরে একটা ট্রান্সফার ব্যান আসতে পারে ইত্যাদি বহু বিষয় নিয়ে একটা আলোচনা চলছিল। অর্থাৎ এই যে একটা ইস্যু, এই ইস্যুটা নিয়ে আগামী দিনে কমিটি শুনবে কি শুনবে না সেটা হচ্ছে মেন ব্যাপার। অর্থাৎ আজকে যে ফার্স্ট হিয়ারিং হয়েছে এখানে একটা ছোট্ট হিন্ট পাওয়া যাচ্ছে যে একটা সেকেন্ড হিয়ারিং হলেও হতে পারে, তার একটা চান্স থাকলেও থাকতে পারে বিফোর দ্য ফাইনাল কনক্লুশন। একদম ফাইনাল ভার্ডিক্ট বের করার আগে পিএসসির তরফ থেকে আরও একটা হিয়ারিং হলেও হতে পারে যে ফাইনালি তোমাদের যদি আরও কিছু বলার থাকে তাহলে তোমরা বলতে পারো, বা এই জাস্ট আর আনজাস্ট কজ নিয়ে যদি একটা ফাইনাল ব্যাটেল হয় তাহলে কিন্তু আরও একটা হিয়ারিং পিএসসি ডাকলেও ডাকতে পারে। পুরো কনক্লুশনের আগে যাওয়ার আগে মোটামুটি কমিটি কিন্তু আরও বিষয় শোনার জন্য অপেক্ষা করবে এবং এর সাথে মোটামুটি প্রচুর রিলায়েবল মিডিয়া ব্যাপারটা নিয়ে কথা বলেছে এবং তাদের 19-20 টার্ম কিন্তু সেম, যে বিষয় এখনও অবধি ক্লিয়ার হয়নি, এখনও অবধি পিএসসি তাদের ভার্ডিক্ট জানায়নি। দুপক্ষই কিন্তু এখানে মনে করছে যে আমার ফেভারে ডিসিশন যাবে এবং তারা সেটার ওয়েট করছে যে ফাইনালি কি ভার্ডিক্ট আসবে। এবং যেটা লাস্ট বড় আপডেট এসেছে যেটা মার্কাসের তরফ থেকে এসেছে যে এরপরে যা কিছু ভার্ডিক্ট বেরিয়ে আসবে সেটাতে যারা আনহ্যাপি হবে, যারা মনে করবে যে না আমার জন্য এই ভার্ডিক্ট ঠিক না, আমি মেনে নিচ্ছি না, সে কিন্তু পরবর্তী যে চ্যালেঞ্জ রয়েছে বা অ্যাপিল রয়েছে তার জন্য নিশ্চিতভাবেই যাবে। অর্থাৎ এই যে কেসটা রয়েছে এই কেস কিন্তু যেদিনকে ভার্ডিক্ট বেরিয়ে চলে আসবে 2 দিন 3 দিন হোয়াট এভার, সেখানে কিন্তু শেষ হবে না, এটা কিন্তু আরও বেশি দূর অবধি যাবে, বেশি দিন অবধি গড়াবে এবং সেখানে যতটা উঁচুর দিকে যাওয়া যায় তারা কিন্তু যাওয়ার চেষ্টা করবে। এটা আজকের ব্যাপার না, মানে এই যে একটা হিন্ট যে অনেকটা দূর অবধি এই কেসটা যাবে, এটা কিন্তু যেদিনকে আনোয়ার আলীর ম্যাটারটা সামনে এসেছিল সেই দিনকেই বুঝতে পারা গেছিলো যে কোনো পক্ষই কিন্তু এত ইজিলি ব্যাপারটাকে ছেড়ে দেবে না। এবার এখানে ফাইনাল 3টে প্রশ্ন যেটা মোটামুটি বহু মানুষ জানতে চায়, যে 3টে মোটামুটি ম্যাটার রয়েছে। এক হচ্ছে মোহনবাগান কি তাকে ফাইনালি এনওসি দেবে। দেখো মোহনবাগান কোনো অনিচ্ছুক ঘোড়াকে ধরে রাখতে চায় না, তবে অবশ্যই কয়েকদিন আগে সঞ্জীব গোয়েঙ্কা তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন যে দিজ আর দ্য হাইপোথেটিক্যাল কোশ্চেন্স অর হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন। এখানে দাঁড়িয়ে কিন্তু আনোয়ার আলী বলেনি যে আমি অনিচ্ছুক ঘোড়া, বা মোহনবাগানও কিন্তু বলেনি যে আনোয়ার আলী অনিচ্ছুক ঘোড়া। এটা মিডিয়া তাদের মতো করে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। এই ক্ষেত্রে সোজা কথায় আনোয়ার আলী যদি মোহনবাগানে খেলতে না চায় তাকে কিন্তু মোহনবাগান জোর করে ধরে রাখার চেষ্টা করবে না, কোনোভাবে তাকে ধরে রেখে তাকে টেনে হিঁচড়ে রেখে তার কেরিয়ার হ্যাম্পার করার চেষ্টা করবে না, এবং যদি সেই প্লেয়ার চলে যেতে চায় তাহলে তাকে এনওসি দিয়ে দেবে। অ্যান্ড এখানে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে যদি এই ব্যাপারটা আনোয়ার আলী নিজের রিস্কে এনওসি নিয়ে বেরিয়ে যাওয়ার পরেও যদি এটা প্রুভ হয়ে যায় পিএসসির ভার্ডিক্টে যে এটা একটা আনজাস্ট টার্মিনেশন, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে। আগেই ডিসকাস করলাম যে একটা হতে পারে যে পিএসসির তরফে প্লেয়ারকে একটা সাসপেনশন দেওয়া হলো, তাকে পুরোপুরি 6 মাস ফুটবল থেকে বাইরে রাখা হলো, অথবা এমনটা হতে পারে যেটা মোহনবাগানের তরফে কম্পেনসেশন দাবি করা হচ্ছে যে না প্লেয়ারটা খেলুক অসুবিধা নেই, কিন্তু যে কম্পেনসেশনটা দাবি করা হয়েছে সেটা যেন মিটিয়ে দেওয়া হয়, অর্থাৎ যে জরিমানাটা মোহনবাগানের তরফে চাওয়া হয়েছে সেটা প্লেয়ারকে দিতে হবে। এবার প্লেয়ার দেবে, প্লেয়ারের হয়ে কে দেবে সেটা অন্য ব্যাপার, প্লেয়ারের তরফ থেকে মোহনবাগানে ঢুকে যাবে, এটা হচ্ছে মেন ব্যাপার। এটাও হতে পারে, এটারও একটা কিন্তু হাই চান্স থাকছে, যেহেতু এখানে আনোয়ার আলী পুরোপুরি নিজের রিস্কে তার এনওসি এখানে নিতে যাচ্ছে এবং পুরোপুরি নিজের রিস্কে এই ব্যাটেলটা লড়ছে। এবং থার্ড বিষয়টা
যে এরপর পুরোটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর, পুরো ওয়েদার ক্লিয়ার হয়ে যাওয়ার পর আনোয়ার আলী কোথায় খেলবে, দিল্লি এফসিতে খেলবে না যেখানে তার খেলার কথা রয়েছে, যে ডিল অলরেডি দিল্লি এফসির সাথে ইস্টবেঙ্গলের কমপ্লিট হয়ে রয়েছে সেই ডিল মোতাবেক সে ইস্টবেঙ্গলে যাবে। তাহলে এখানে বলে রাখা ভালো যে অবভিয়াসলি একটা পার্মানেন্ট ডিলে কিন্তু আনোয়ার আলী দিল্লি এফসি থেকে ইস্টবেঙ্গলে মুভ করবে, যেটা দিল্লি এফসির সাথে ইস্টবেঙ্গলের একটা প্রি এগ্রিমেন্ট হয়ে রয়েছে। যে প্রি এগ্রিমেন্ট বলছে যে তার যে লিগাল প্রসেস রয়েছে সেই লিগাল প্রসেস মিটে যাওয়ার পর অটোমেটিক্যালি প্লেয়ার কিন্তু দিল্লি এফসি থেকে ইস্টবেঙ্গলের দিকে যাবে। অর্থাৎ এই যে পুরো সিনারিওটা এখন চলছে পিএসসির মধ্যে, এখানে কিন্তু ইস্টবেঙ্গল নেই, ইস্টবেঙ্গল কোনো রকম পিকচারে নেই। ইস্টবেঙ্গল পিকচারে তখনই আসবে যখন আনোয়ার আলী এনওসি পেয়ে যাবে, যখন পিএসসির তরফ থেকে ভার্ডিক্ট বেরিয়ে আসবে। কিন্তু এখানে একটা বড় ম্যাটার, যে পিএসসির তরফ থেকে ভার্ডিক্ট যাই বেরিয়ে আসুক না কেন, সেখানে কিন্তু অপর পক্ষ তারা চুপ করে বসে থাকবে না, তারা যাবে ওপরের দিকে। অর্থাৎ সেটা যতদিন না মিটছে আনোয়ার আলী কোথাও সিগনেচার করতে পারবে না, আনোয়ার আলী মাঠে নামতে পারবে না। সো আনোয়ার আলীর রাতারাতি ম্যাটার ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে কম। সেটা অনেক দিন ধরে চলবে, অনেকটা সময় আমাদের বাঁচিয়ে রাখতে হবে পুরো বিষয়টাকে ফলো আপ করে এগিয়ে যাওয়ার জন্য। ব্যাস, এর বেশি আমার আর কিছু বলার নেই। এবার তোমাদের যা কিছু ভ্যালুয়েবল ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই শেয়ার করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।